এই গত ৭৫ বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেবলই শহরে থাকা মানুষজনের প্রাধান্য। আজকের আমরা গ্রামে যারা থাকি, আজকের অনুন্নত জায়গায় যেখানে থাকি, আমাদের রাজনৈতিক অধিকার নাই। আজকের আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমরা পিছিয়ে পড়া ওবিসি সম্প্রদায়ের মানুষ, আমরা এসটি সম্প্রদায়ের মানুষ। আমাদের না আছে শিক্ষা, না আছে হসপিটালে চিকিৎসার ব্যবস্থা। আজকের কোনো রোগ হয়ে গেলে হসপিটালে গেলে বেড থাকে না, বেড যদি থাকে তো ওষুধ থাকে না, ওষুধ যদি থাকে তো ডাক্তার মদ খেয়ে গিয়ে চিকিৎসা করছে। আজকে স্কুল যদি থাকে তো স্কুলে বেঞ্চ নেই, বেঞ্চ যদি থাকে তো মাস্টার মশাইরা তারা মদ খেয়ে স্কুলে গিয়ে পড়াতে যাচ্ছে। আজকের কাদের বাচ্চাদের পড়াচ্ছে? আদিবাসী, সংখ্যালঘু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ও সংখ্যালঘু মুসলিমদের বাচ্চারা সরকারি স্কুলে পড়ে। তাই আরএসএস চাইছে আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাক, কারণ শিক্ষার সাথে যুক্ত থাকলে তারা সরকারকে প্রশ্ন করবে, শাসককে প্রশ্ন করবে। তাই আরএসএস চাইছে তৃণমূলের দ্বারা এবং বিজেপির দ্বারা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে যাক। যেগুলো হসপিটাল আছে সেগুলো মদখোর ডাক্তারগুলো গিয়ে ট্রিটমেন্ট করুক, এরা অনাহারে বিনা চিকিৎসায় মারা যাবে। আজকের আপনারা দেখেছেন এই ৭৫ বছরের পর পশ্চিমবঙ্গে ওবিসি রিজার্ভেশন হয়েছিল সংখ্যালঘু মুসলিমদের সাথে আর অন্যান্য সম্প্রদায়ের মানুষদের। সেখানে দেখা গেল এই অপদার্থ মুখ্যমন্ত্রী তার সংবিধান সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আজকে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের যে যুবকরা বুকে ভরসা নিয়ে স্বপ্ন নিয়ে পড়াশোনা শিখছিল, ওবিসি সার্টিফিকেট একটা পেয়েছিল, একটা সরকারি চাকরি পাবে বলে, আজকে তাদের স্বপ্ন নষ্ট করে দিয়েছে। কারণ ভারতীয় সংবিধান অনুযায়ী এই সংখ্যালঘু মুসলিমদের ওবিসি এ রিজার্ভেশন করা হয়েছিল, সেই রিজার্ভেশন আজকের বাতিল করে দিয়েছে কলকাতার হাইকোর্ট। কারণ এই অপদার্থ মুখ্যমন্ত্রী তিনি সংবিধান সম্পর্কে কোনো জ্ঞান নেই। আজকের হাইকোর্ট বলছে প্রসিজারাল ল্যাপস। প্রসিজারাল ল্যাপস মানে যেভাবে রিজার্ভেশন দিতে হয় সেভাবে দিতে পারিনি। তাহলে হ্যাঁ মুখ্যমন্ত্রী, আমাদের আইন আছে ওবিসি সার্টিফিকেট প্রদান করার, সেই সার্টিফিকেটটা ঠিক মতো দিতে পারিনি। তাহলে হ্যাঁ মুখ্যমন্ত্রীর কাছে কোনো কিছু আশা করা যায়? কখনোই আশা করা যায় না। তাই আজকের আমরা বলবো এই যে সমস্ত মানুষজন আপনারা উপস্থিত হয়েছেন, ১ জুন খাম চিহ্নে আমাদের মেঘনাথ সাহাকে ভোটে জয়যুক্ত করুন, আইএসএফ এর হাত মজবুত করুন। তাহলে দেখবেন আদিবাসী, সংখ্যালঘু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব মানুষ যে সামাজিক অধিকার ভারতীয় সংবিধানে দেওয়া আছে, যে রাজনৈতিক অধিকার ভারতীয় সংবিধানে দেওয়া আছে, যে অর্থনৈতিক অধিকার ভারতের সংবিধানে দেওয়া আছে, সেইগুলো পেয়ে যাবে। ভারতের সংবিধানে অর্থনৈতিক স্বাধীনতা দেওয়ার জন্য রিজার্ভ ব্যাংক তৈরি হয়েছে, আর রিজার্ভ ব্যাংকের তালাচাবি কার কাছে? আরএসএস এর কাছে। তাহলে রিজার্ভ ব্যাংকের তালাচাবি খুলতে পারবে মেঘনাথ সাহা, তাই তো? পার্লামেন্টে গেলে রিজার্ভ ব্যাংকের তালাচাবি খুলে সেই টাকা আদিবাসী, সংখ্যালঘু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ভাইদের হাতে ব্যাংকের প্রকল্প বা যে কোনো প্রজেক্টের মাধ্যমে দিতে পারবে। আজকের সেই রিজার্ভ ব্যাংকের তালা আরএসএস চাবি দিয়ে রেখেছে। সেই চাবি তখনই খুলবে যখন আইএসএফ এর পার্লামেন্টেরিয়ান দিল্লির বুকে কাঁপাবে বাইরে এবং ভিতরে, তখন এই রিজার্ভ ব্যাংকের তালাচাবি খোলা হবে, সেই অর্থ জনগণের হাতে তুলে দেওয়া হবে। কারা পাবে? সংখ্যালঘু মুসলিম, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব। তাহলে এই তালাচাবি খুলতে হবে কি হ্যাঁ কি না বলুন? আপনারা বলুন, রিজার্ভ ব্যাংকের তালাচাবি খুলতে হবে। রিজার্ভ ব্যাংকের তালাচাবি খুলে গেলে আপনাদের দারিদ্রতা থাকবে না, আপনাদের স্কুলে মাস্টার যাবে, আপনার বাচ্চারা যে মিড ডে মিলটা খায় সেই মিড ডে মিলটা খেয়ে আর অসুস্থ হয়ে পড়বে না, তারা শক্তিশালী হবে, চীনের সাথে লড়াই করতে পারবে। তাহলে রিজার্ভ ব্যাংকের তালাচাবি আমাদের খুলতে, দেশের মানুষের অর্থনৈতিক সাম্যতা আনতে আইএসএফ এর প্রতিটি ক্যান্ডিডেটকে দিল্লির পার্লামেন্টে পৌঁছাতে হবে দায়িত্ব সহকারে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমি সুদূর উত্তরবঙ্গের মালদা জেলা থেকে আপনাদের এখানে এসেছি। আপনারা জানেন আমাদের রাজ্যে ৭ দফায় ভোট হয়েছে। আমাদের মালদায় ভোট হয়েছে গত ৭ তারিখ। আমরা সেখানে আইএসএফ এর উত্তর মালদায় প্রার্থী ছিল
সেখানকার দায়িত্বে আমি ছিলাম। ভাইজানের নির্দেশে সেখানে আমরা আমাদের সাধ্যমতো কাজ করেছি। ভাইজানের ভালোবাসায়, আপনাদের ভালোবাসায় আজকে মগরাহাট এসছে। কয়েকটা কথা মাত্র বলবো, চেয়ারম্যানকে বসিয়ে বেশি কথা বলা ঠিক হবে না আমার পক্ষে। আপনারা সকলে জানেন আগামী 1 জুন নির্বাচন, সেই নির্বাচনে আইএসএফ মনোনীত প্রার্থী মেঘনাথ হালদার মশাই রয়েছেন। আমি এটুকু অনুরোধ করব আপনাদেরকে, আগামী 1 জুন অত্র বিধানসভা এখানকার সবাই উপস্থিত যারা আছেন সকলেই সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল গোসল করে খাম চিহ্নে 6 নম্বর বোতাম টিপে মেঘনাথ হালদার মশাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং দিল্লি পাঠাবেন। কারণ ইতিপূর্বে যারাই দিল্লি গেছে এই লোকসভা কেন্দ্র থেকে কেউ মানুষের অধিকারের কথা দিল্লির পার্লামেন্টে গিয়ে বলেনি। আইএসএফ চাই জনগণের কথা দিল্লির পার্লামেন্টে পৌঁছাক। আইএসএফ চাই ভাগিদারির রাজনীতি, আইএসএফ চাই সংখ্যানুপাতে ভাগিদারির রাজনীতি। এই জন্য আমরা আইএসএফ বলেছি যার যত সংখ্যা ভারী তার তত হিস্সাদারি। সেই মর্মে আমরা এখানে মেঘনাথ হালদার মশাইকে ক্যান্ডিডেট করেছি। আমরা এখান থেকে প্রতিবন্ধকে পাঠিয়েছি, তিনি দিল্লি গিয়ে জয়নগর লোকসভার মানুষের মনের কথা পূরণে ব্যর্থ হয়েছেন। তাকে একাধিকবার দিল্লি পাঠিয়েছি, তিনি জয়নগরের মানুষের মনের কথা পূরণ করতে ব্যর্থ হয়েছেন, পারেননি, তিনি পরাজিত। আপনাদের সামনে মৌকা এসছে, আগামী 1 তারিখ মেঘনাথ হালদার মশাইকে খাম চিহ্নে ভোট দিয়ে দিল্লি পাঠাবেন, এই আহ্বান রাখছি। কেন পাঠাবেন আপনারা সকলেই জানেন। আমাদের রাজ্যের বর্তমান শাসকের মুখ্যমন্ত্রী যিনি ঘুম হারাম করে দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি আমাদের সৈয়দপুর ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান। তিনি বাংলার কাকদ্বীপ থেকে কুচবিহারের প্রতিটা অলিতে গলিতে গ্রামগঞ্জে ছুটছেন। তিনি কখনো দিনাজপুরে যাচ্ছেন, কখনো মালদায় যাচ্ছেন, কখনো মেদিনীপুরে যাচ্ছেন, কখনো আপনার জয়নগরে এসছেন। আপনারা জানেন আমার বাড়ি মালদায় যখন আদিবাসী ঘরের সন্তান উত্তম মার্ডি মেধাবী ছাত্র, তাকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর মারফতে অত্যাচার করে সে যখন বাড়িতে এসে আত্মহত্যা করে, সেদিন সুদূর হুগলি জেলা থেকে আমাদের দলের চেয়ারম্যান নওশাদ ভাইজান সেদিন গাজরে ছুটে গেছিলেন, অন্য কেউ যায়নি। আমরা দেখলাম দিনাজপুরের রোমা ওরাওকে যখন আবগারি দপ্তরের পুলিশ প্রশাসন অত্যাচার করে তাকে নির্মমভাবে নির্যাতন হলো, তাকে মারা হলো, তার বাড়িঘর ভেঙে দেওয়া হলো, সেদিনও আমাদের দলের চেয়ারম্যান উত্তর দিনাজপুর ছুটে গেছিলেন। ভাইজানকে নিয়ে রাজ্যের শাসক দল ভীষণ চিন্তিত। কাজেই এই চোরদের, এই দুর্নীতিবাজদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতে আগামী 1 জুন আইএসএফ এর যোগ্য প্রার্থী মেঘনাথ হালদার মশাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, মেঘনাথ হালদার মশাই জিন্দাবাদ, খাম চিহ্ন জিন্দাবাদ।